যে বাইকে হেলান দিয়ে ওরুর উপরে হেলমেট দিয়ে নির্বিঘ্নে আকাশের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখখানাও কি স্নিগ্ধ লাগছে দেখতে। এই ছবিটা বেশ কিছু বছর আগের হবে হয়তো, অন্তত হেয়ার স্টাইলটা তো তাই বলছে। দেশে ফেরার পর আজ প্রায় 7 দিন যাবৎ এই একই কাজে ক্রমাগত করে যাচ্ছে ওরও। ও জানে না এই মেল অ্যাকাউন্ট আদৌ কৃতিক ব্যবহার করে কি না, কিন্তু ওই যে আশায় বাঁচে চাষা, সেই রকমই বুকের মাঝে জমে থাকা তীব্র দহন আর একটা অনাকাঙ্ক্ষিত আশাকে সামনে রেখেই প্রতিদিন কৃতিকের অ্যাকাউন্টে মেল পাঠায় ওরও। কি জানি, হুট করে কৃতিকের চোখে পড়লেও তো পড়তে পারে, কারণ এটাই কৃতিক নিজে থেকে যোগাযোগ না করলেও এছাড়া যোগাযোগের আর কোনো উপায় জানা নেই ওরর। মেল পাঠানো শেষ হলেও সেই কখন থেকেই এক ধ্যানে কৃতিকের ছবির দিকে তৃষ্ণাত্মক চাতকের ন্যায় তাকিয়ে আছে ওরও। মনে মনে ভাবছে, কতদিন আপনাকে দেখি না, আপনি কত দূরে। আপনার ছবির দিকে তাকালে হৃদয় কেঁপে ওঠে আমার। বারবার মনে হয় 1000 মাইল দূরত্বের নিজের অতি মূল্যবান কি যেন ফেলে এসেছি আমি। যখন মস্তিষ্কটা গভীরভাবে ভাবতে থাকে কি সেই জিনিস, তখনই মনে পড়ে যায় আমার আত্মাটাকেই তো আপনার মাঝে ফেলে রেখে এসেছি আমি। এখন আপনিহীন আমার আমিটার অস্তিত্ব যে পৃথিবীর বুকে থেকেও নেই। 6 মাস আগে যখন আমেরিকাতে প্রথম পা রেখেছিলাম, তখনও কি জানতাম কেউ একজন আমার জন্য বুকের ভেতর ভালোবাসার পাহাড় জমিয়ে দিন রাত নিদারুণ কষ্টে অতিবাহিত করছে। আর এখন সেই কষ্টটা শুধে আসলে ফেরত দিচ্ছেন আপনি আমাকে। আপনি সত্যিই পাষাণ আর নির্দয়। আপনি আমাকে না দেখে বেশ ভালোই থাকতে পারেন, শুধু শুধু সামনে এলে আমাকে ব্যথা দেওয়ার জন্যই পাগলামি আর রাগ দেখানোর নাটক করেন। এখন সব বুঝতে পারছি আমি। প্রথমে ভালোবাসা, তারপরে অভিমান, অতঃপর সব শেষে বুক ভাঙা কাতর কান্না। এভাবেই যাচ্ছে ওরুর দিন। ওরও ভালো নেই, ভালো থাকার কথাও নয়। এক অষ্টাদশীকে নিজের প্রেমে পাগল করে দিয়ে কৃতিকের আর কোনো খোঁজ নেই। যে কৃতিক জেদের তোপে গত 8 বছর ধরে বাংলাদেশে আসেনি, সে কখনোই হুট করে শুধুমাত্র অরুর টানে বাংলাদেশে চলে আসবে না নিশ্চয়ই। ওরও হলফ করে বলতে পারে কৃতিক আসবে না, আর এখানেই হয়তো ওরুর অপারগতা, অসহায়তা আর দুঃখের দিনের সূচনা। ওরও তখনও টেবিলের উপরে মাথা এলিয়ে রেখে ল্যাপটপে কৃতিকের ছবির দিকে তাকিয়ে অযাচিত চিন্তায় বিভোর হয়েছিল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে যাচ্ছিল অশ্রুসিক্ত নয়না জল। ঠিক সেই সময় হুট করে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে ল্যাপটপ বন্ধ করে চোখ মুছে পিছনে চাইল অনু। দেখল দরজার কাছে অনু দাঁড়িয়ে। আজকাল অনুর মুখের দিকে তাকানো যায় না আর, সব সময় এইটুকুখানি হয়ে থাকে শুকিয়ে। অনুর শুকনো মুখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে প্রশ্ন ছুড়ল অরু। কিছু বলবি আপা? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তোর সাথে একজন দেখা করতে এসেছে, ছাদে গিয়ে দেখ, অপেক্ষা করছে বোধহয়। প্রেমিক পুরুষের 1000 কিলোমিটারের দূরত্ব নেতিয়ে যাওয়া মনটা হুট করে লাফিয়ে উঠল অরুর। হৃদগ্রহণের কোথাও যেন প্রদীপ শিখার ন্যায় দপ করেই জ্বলে উঠল এক দফা আশার আলো। অনুর সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করার সায় দিল না অরুর মন। ও তৎক্ষণাৎ গায়ে কোনো রকমে ওড়না জড়িয়ে ছুট লাগালো মহলের ছাদের দিকে। কৃতিকগঞ্জের 3 তলা বিশিষ্ট বিশাল মহলের লম্বা করিডোর পেরিয়ে চেলাকোঠার কাছে আসতেই হাঁপিয়ে উঠল অরু। দিনের দ্বীপ্রবাহ চলমান, তবুও চারিদিকে চৈত্র মাসের খা খা রোদ্দুরে চোখ জ্বলে যাচ্ছে। এই সময়ে ছাদের দিকে তাকাতেও কেমন যেন গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে পা রাখার সঙ্গে সঙ্গে পুড়ে ফোসকা পড়ে চামড়া পুড়েও যাবে। বুড়িগঙ্গা ছাপিয়ে দক্ষিণ দিক থেকে যাও একটু শীতল হাওয়া দিচ্ছে, তাও রোদ পেরিয়ে এদিকে আস্তে আস্তে হিটের প্রবাহে পরিণত হচ্ছে। অনেকগুলো দিন আমেরিকায় বরফ শীতল ঠান্ডা আবহাওয়ায় থেকে এসে এই রোদকে অরুর চোখে ঝলসানো অগ্নিদাহের মতোই ভয়াবহ লাগছে। তাই কিছুক্ষণ চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেখান থেকে গলা ছেড়ে ডাকলো অরু। শুনছেন, এদিকে আমি। ওর প্রিয় আগন্তুক কোনো দিকে দিয়ে আসবেই তা ঠাহর করা যাচ্ছে না, তাই সহসা এদিকে ওদিকে উকি ঝুঁকি দিচ্ছে ওরও। কিছু সময় যেতেই ওর চোখের সামনে দৃশ্যমান হলো সেই আগন্তুক। কিন্তু এ তো জায়ান্ট নয়, জায়ান্ট ধারের কাছেও কেউ নয়। আকস্মাৎ ঝটকাটাকে সামাল দিতে না পেরে
হতবিম্ব হয়ে সামনে মানুষটার দিকে গভীর চোখে তাকিয়ে আছে অরু। কেমন আছিস অরু? চঞ্চলা হাসিতে ঠোঁট প্রসারিত করে প্রশ্ন ছুড়ল নীলিমা। অনেকদিন বাদে দেখা, তাও অবাক না হয়ে মেকি হেসে অরু বলে, হ্যাঁ, খুব ভালো আছি। চিরাচরিত মিথ্যে কথা, যা ওর চোখে মুখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে, তাও বলতে হয় তাই বলা। কিন্তু তুই হঠাৎ কৃতিকুঞ্জে? অরুর করা দ্বিতীয় প্রশ্নে নীলিমা সহসা হেসে উত্তর দিল, তোর সাথেই দেখা করতে এলাম। অনু, আপা ডেকে পাঠিয়েছে, তোর নাকি মন মেজাজ ভালো নেই। অরু মৃদু হেসে মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, তেমন কিছু না, আমি ঠিক আছি। অরুর কথার পাছে নীলিমা কিছুই বলল না, শুধু নির্লিপ্ত চাহনিতে আগাগোড়া পরখ করলো ওর। মনে মনেই ভাবল, এক নিখিল ভাইয়ের জন্য কি হাল হয়েছে মেয়েটা। নাদোষ নুদোষ মাখনের মতো শরীরটা শুকিয়ে 14 বছরের নাবালিকাদের মতো লাগছে। গলার হাড় সব বোঝা যাচ্ছে, তাও বলছে ও নাকি ঠিক আছে। নিখিল ভাই যে কেন ওর একতরফা ভালোবাসা বুঝলো না কে জানে। নীলিমা সেই তখন থেকে চুপ করে আছে দেখে অরু বলল, দাঁড়িয়ে থাকবি? চল নিচে যাই, এ বাড়িতে প্রথম এলি, তোকে কৃতিকুঞ্জ ঘুরিয়ে দেখাই। নীলিমা না সূচক মাথা নাড়িয়ে অরুর হাতে হাত রেখে বলল, তোকে আমার সামনে খুশি থাকার ভান করতে হবে না ওরু। আমি জানি তুই পড়ছিস, তবে আমি জিজ্ঞেস করব না কেন এই দহন, সেটা না হয় তোর ভেতরেই থাকুক। আমি শুধু বলতে এসেছি, এভাবে মনমরা হয়ে ঘরে বসে আর কতদিন থাকবি বল? যে যাওয়ার সে তো চলে গিয়েছে, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? আমি বলি কি, তুই আবার পড়াশোনায় মন দে। অরু না সূচক মাথা নাড়িয়ে বলল, এই মুহূর্তে একাডেমিক পড়াশোনায় মন বসানোর মতো মন কিংবা মস্তিষ্কের অবস্থা নেই আমার নীলিমা। আমার একটু সময় লাগবে। তাছাড়া ইউএসএতে আমি ইকোনমিক্সে পড়তাম, এখন আবার হুট করে এখানে কি নিয়ে শুরু করব তাও ঠিক বুঝে উঠতে পারছি না। অরুর কথাগুলো শুনে নীলিমা মাথা নাড়িয়ে বোঝার চেষ্টা করলো। পরক্ষণেই হুট করে বলে উঠল, তোর তো সাহিত্য বেশ ভাগলো আগ্রহ, তুই নোবেল পড়তে ভালোবাসিস, তুই একটা কাজ করতে পারিস তো, তুই বাংলা একাডেমির সাহিত্যকলায় ভর্তি হয়ে যা না। ওখানে প্রতিদিন সাহিত্যের আসর বসে, বিভিন্ন বয়সের কবি, সাহিত্যিক, গল্পকার ওখানে এসে নিজেদের লেখা কবিতা, গদ্য, উপন্যাস এসব পাঠ করে অন্যদের উৎসাহিত করেন। ভেতরে পাবলিক লাইব্রেরিও আছে, একেবারে মনোরম শান্তি শান্তি পরিবেশ। যারা একটু নিরিবিলিতে সাহিত্য চর্চা কিংবা উপন্যাস লেখায় মনোযোগ দিতে চায়, তারাই সকল ডিপ্রেশন ভুলে একাডেমিতে গিয়ে বইয়ের মাঝে কিংবা সাহিত্যে আড্ডায় ডুব দেয়। তাছাড়া আমি চারুকলা একাডেমিতে প্রতিদিন আঁকাআঁকি করার জন্য আর কাজ শিখতে যাই। তুই যদি সাহিত্যকলায় ভর্তি হোস, তাহলে দুজন মিলে প্রতিদিন একসাথে যাওয়া আসা করব। মনিলিমার কথাটা একেবারেই ফেলনা নয়, বরং অরুর ভাঙাচোরা মনটা ভালোই আগ্রহ পেল ওর প্রস্তাবে। সেই সাথে অরুর মস্তিষ্কে খেলে গেল আরও একটা কৌশলী পদ্ধতি। মনে মনেই ভাবল, এটাই সুযোগ মাকে ভুলিয়ে ভালিয়ে পড়াশোনার নাম করে বিয়ে দেখা থেকে আটকানো যাবে। তাছাড়া সাহিত্য মায়ের বেশ আগ্রহ, আমি একাডেমিতে ভর্তি হতে চাই শুনলে না করবে না নিশ্চয়ই। ওরও কিছু একটা ভাবছে আর নীলিমা ব্যথাতুর কণ্ঠে বলল, একটু সময় নে, তারপর না হয় সিদ্ধান্ত নিস। আর হ্যাঁ, ওসব পেছনের কথা ভুলে যা। দেখবি তোর জীবনে এমন কেউ আসবে যে তোর চোখের দিকে তাকালেও ভালোবাসার গভীরতা মাপতে পারবে। হাত বাড়িয়ে নয়, বরং হৃদয় বাড়িয়ে স্পর্শ করবে তোর সুপ্ত অনুভূতিগুলোকে। নীলিমার কথায় ওরু আশ্চর্য হয়ে বলল, কি বলছিস এসব নীলিমা? আমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই উনি। সম্পর্কটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, এখন আর ওনাকে ছাড়া দ্বিতীয় পুরুষকে আমি আমার জীবনে কল্পনাও করতে পারি না। উনি ছাড়া অন্য কেউ ভালোবেসে স্পর্শ করার আগে মরণ হোক আমার। নীলিমা বুঝতে পারে মেয়েটা নিখিল ভাইয়ের প্রতি খুবই সিরিয়াস, তাই এসব ভুলে যাওয়া টাওয়ার কথা বাড়িয়ে আর মন খারাপ করলো না অরুর। সহসা কথা ঘুরিয়ে শুধালো, রাখ এসব মন খারাপের কথা, আমেরিকাতে কি কি করলি তাই বল। গোধূলি বেলায় বিকেলের অসহিষ্ণু তীব্র রোদ এখন অনেকটা সহনীয় হয়ে এসেছে। অদূরে কান ফাটানো হুইসেল বাজিয়ে একে একে সদরঘাট ছাড়ছে লঞ্চগুলো। বুড়িগঙ্গার পাড়ে নাতিশীতোষ হাওয়ার বেগ বেড়েছে, সেই সাথে বড় আম গাছটার ছায়ায় ঢাকা পড়েছে শেষ বিকেলের মরা রোদ। ওরু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে একটা কাঁচা আম ছিঁড়ে ছাদের পাঁচিলে পা দুলিয়ে বসতে বসতেই বলল, আয় বলছি। নিকুশ আধারে ছেয়ে গেছে সন্ধ্যের আকাশ, সূর্যের শেষ নীলিমা
একটু অবশিষ্ট নেই আর। চারিদিকে ভ্যাপসা গরম, শেষ রাতে কালবৈশাখী ঝড় হলেও হতে পারে। পশ্চিম আকাশের বিদ্যুৎ চমকানোর গতিবেগ দেখে তো তাই মনে হচ্ছে। ওরও মাত্রই নীলিমাকে গেট থেকে রিকশায় তুলে দিয়ে ফিরে এলো। ভ্যাপসা গরমে জীবন অতিষ্ঠ, তার উপরে হাঁটু সমান লম্বা চুল অনেকটা শুকিয়ে যাওয়াতে এত লম্বা চুলের ভার বইতেও আজকাল কষ্ট হয়ে যায় ওরুর। ও কোনো রকমে চুলগুলো মাথার উপরে চুরো করে বাঁধতে বাঁধতে অন্দরমহলের দিকেই যাচ্ছিল। তখনই উপাসের বাগান বিলাসের ঝোপের আড়াল থেকে ওর কানে ভেসে আসে ক্রন্দনরত অনুর অস্পষ্ট কিছু কথা। অনুর কথাগুলো ভালো মতো ঠাওর করার জন্য এগিয়ে গিয়ে বাগান বিলাসের অন্য পাশে দাঁড়ানো অরু শুনতে পেল কান্নারত অনুর শেষ কথা। আমার বিয়ে হয়ে গিয়েছে প্রত্যয় সাহেব, আমি আপনাকে দেওয়া কথা রাখতে পারিনি। আমার জন্য দ্বিতীয়বার আপনাকে কষ্ট পেতে হলো, কিন্তু বিশ্বাস করুন আমি মোটেই ভালো মেয়ে নই, খুব খারাপ। সব ছেলের সাথে এমন ভালোবাসার নাটক করি। আমি আপনার এক্স তন্নির থেকেও খারাপ। আমাকে বিয়ে করে আপনি একটু ভালো থাকতেন না, তাই যা হয় ভালোর জন্যই হয়। ভবিতব্য মেনে নিন আর আমাকে ভুলে যান। ওপাশ থেকে প্রত্যয় কি বলল না বলল কিছুই শোনা গেল না। উল্টো অনু তাড়া দিয়ে বলল, আমার স্বামী ডাকছে প্রত্যয় সাহেব, আমাকে যেতে হবে। কাল বাসর রাত ছিল কি না, থাকবেই তো। এখন রাখছি, আর কখনো কথা হবে না আমাদের। দোয়া করি আপনি আমেরিকাতে সত্যিকারের সোলমেট কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন। তখন আমাকে কিংবা আমার দেওয়া পাথরের মতো আঘাতগুলোকে মনে পড়বে না আর। আপনি খুব সুখী হবেন। এরপর কলকাতার পিটপিট আওয়াজ হলো। বোধ প্রত্যয় লাইটটা কেটে দিল বোধ হয়। আর আমি এও জানি আপনার মতো পিওর হার্টকে কষ্ট দিয়ে আমি কোনো দিনও সুখের মুখ দেখতে পাবো না, আর না আপনাকে কখনো ভুলতে পারবো। অস্ফুটে কথাটা বলেই শুকনো মরমরে পাতার উপরে ধপ করে বসে পড়ে বোবা কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর এমন হাল না হলে অরু হয়তো ছুটে গিয়ে প্রত্যয়ের সাথে কথা বলতে চাইতো, প্রত্যয়ের মাধ্যমে কৃতিকের খোঁজ নিত, কিন্তু এখন সেটা সম্ভব নয়। আপাতত সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে রাগে ফুঁসছে অরু। বনের উপরে রাগটা যেন পাহাড় সমান উঠে এসেছে। আগ্নেয়গিরির সুপ্ত লাভার মতোই উত্তপ্ত হয়ে উঠেছে মস্তিষ্কটা। অরু নিজের রাগ দমাতে না পেরে বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এভাবে শুধু শুধু মিথ্যা বলে একজনকে কষ্টের সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কি মানে ছিল আপা? অনু দু হাতে মুখ চেপে কান্নার আওয়াজ সংবরণ করছে ঠিকই, কিন্তু ওদিকে হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে অবারক কান্নার তালে। বোনকে এভাবে কাঁদতে দেখে মন টলল না অরুর। ও দ্বিগুণ আওয়াজে বলল, কি হলো বল আপা, কেন করলি এটা? যে মানুষটা 1000 মাইল দূরে থেকেও নাম্বার সংগ্রহ করে তোকে কল দিয়ে তোর খোঁজ নিতে ভুললো না, তাকে তুই এভাবে ফিরিয়ে দিলি। অথচ আমাকে দেখ চাতক পাখির মতো ছটফট করছি জায়ান্ট কৃতিকের একটুখানি খবর পাবো বলে। কিন্তু জায়ান্ট কৃতিক তো প্রত্যয় ভাইয়ের মতো এতটা সদয় নয়। তাহলে কেন করলি এটা? অরুর কথার পাছে অনু আবার হেঁচকি তুলে বলল, যা করেছি চিন্তা ভাবনা করে বুঝে শুনে করেছি। তোর টেনশনে এমনিতেই মায়ের শরীরটা খারাপ যাচ্ছে, বাড়িতে প্রতিনিয়ত একের পর এক ঝামেলা লেগেই আছে। এখন যদি আমি ওইসব বলে মাকে নিরাশ করি তাহলে মাকে আর বাঁচাতে পারবো না অরু। পরিবারের বড় সন্তানের জন্মই হয় স্যাক্রিফাইস করার জন্য। আমিও না হয় মায়ের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম, এ আর এমন কি। কথা শেষ করে পুনরায় কান্নায় ভেঙে পড়ল অনু। অনুর কথার যুক্তি আছে, কিন্তু অনুর ভালোবাসা না মানার মতো তো কোনো কারণ নেই। অনু তো আর নিজের সৎ ভাইয়ের প্রেমে পড়েনি, আর না কৃতিকের মতো প্রত্যয়ের সাথে মায়ের কোনো ব্যক্তিগত ঝামেলা আছে। তাহলে মাকে একবার খুলে বললে সমস্যাটা কি? অনুর কান্নাকাটি দেখে অরু তৎক্ষণাৎই সিদ্ধান্ত নিল ও গিয়ে মাকে সত্যটা বলবে। নরম সুরেই বলবে, বোঝানোর চেষ্টা করবে, তারপরে যা হওয়ার হোক। নিজের সিদ্ধান্তকে সর্বাধিক প্রাধান্য দিয়ে অনুকে রেখেই দ্রুত জায়গাটা ত্যাগ করলো অরু। দ্রুত পদধ্বনিতে মায়ের ঘরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনেই ভাবলো, আমি না হয় জায়ান্ট কৃতিকের প্রেমে পড়ে খুব বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু আপা তো আর তেমন কিছু করেনি। তাহলে আপা কেন নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাবে না? ভর সন্ধ্যাবেলা এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন আজমেরি শেখ। বাংলাদেশে ফিরে আজকেই প্রথম অফিসে গিয়েছিলেন তিনি। অফিস থেকে ফিরে সব ফাইলপত্র গুছিয়ে কেবলই শুতে যাবেন, তখনই হুড়মুড়িয়ে কক্ষে প্রবেশ করলো অরু। অরুর সাথে আজকাল খুব একটা কথা বলেন না আজমেরি শেখ।
অরুর চোখের দিকে চাইলেই কৃতিকের জন্য এক অদম্য ব্যথাতুর ভালোবাসার জোয়ার দেখতে পান তিনি, যা আজমেরি শেখের মোটেই পছন্দ নয়। নিজের সৎ ছেলের সঙ্গে কিভাবে তার মেয়ে, ছিছি, ভাবতেও বিরক্ত লাগে তার। অগত্যই সেসব চিন্তা মাথা থেকে সরিয়ে হেডবোর্ডে গা এলিয়ে দিয়ে বইয়ের পাতায় চোখ দুটো নিবদ্ধ রেখে মেয়েকে শুধালেন। কি প্রয়োজন? অরু প্রথমে কিছুক্ষণ তটস্থ হয়ে দাঁড়িয়ে রইল। তখনই পুনরায় আওয়াজ ভেসে এলো ওদিক থেকে। কিছু বলার না থাকলে যেতে পারো, আমি একটু রেস্ট করব। মনের মাঝে সকল সংজ্ঞাকে হটিয়ে অরু এবার চট করে বলেই ফেলল। মা, আপা একজনকে ভালোবাসে। তুমি রেজা ভাইয়ার সাথে আপার বিয়েটা দিও না। আপা মুখ ফুটে কিছু বলবে না তোমাকে, কিন্তু ভেতরে ভেতরে কষ্টের বোঝা বইতে বইতে আপা হয়তো মরেই যাবে। অরুর কথায় তৎক্ষণাৎ হাতের বইটা ডিভানে ছুঁড়ে মেরে গভীর গলায় প্রশ্ন করলেন আজমেরি শেখ। সে আবার কার সাথে নষ্টামি করে বেরিয়েছে? নোংরা কথাটা যে আকারে ইঙ্গিতে অরুকে বলা হয়েছে সেটা ওরু ভালো মতোই বুঝতে পেরেছে, তবুও মায়ের কথা গায়ে না মেখে নরম গলায় বলল। প্রত্যয় ভাইয়া। সিএফও অফ জেকে গ্রুপ? মায়ের কথায় অরু হ্যাঁ সূচক মাথা নাড়তেই কোথা থেকে যেন শক্ত চপাটা ঘাত এসে আছড়ে পড়ল অরুর গালে। শরীরটা বেশ দুর্বল, তার উপরে এত শক্ত চর খেয়ে দু কদম পিছিয়ে গেল অরু। তীব্র ব্যথায় চর খাওয়ার গালে হাত দিয়ে চোখ দুটো খানিকক্ষণ খিচে রাখলেও অরুর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে অনু বলল। তোকে আমি এসব বলতে বলেছি? সত্যি করে বল অরু, আমি কি একবারও বলেছি মাকে গিয়ে এসব বল? তাহলে কেন বললি? অরু ফুপিয়ে উঠে বলল। আমি তো মিথ্যা কিছু বলিনি আপা, তাছাড়া যা বলেছি তোর ভালোর জন্যই। অরু কথা শেষ করার আগেই অনু তেতে উঠে বলল। কে বলেছিল তোকে আমার ভালো করতে? আমি বলেছি? আমার ভালো করতে গিয়ে এখন যদি মায়ের কিছু হয়ে যায় তখন কি করবি তুই? এমনিতেই সারা ঘরে একাই অশান্তি বাঁধিয়ে রেখেছিস, আর কত অশান্তি হলে থামবি তুই? বল আমায়। অনুর প্রতিটি ঝাঁঝালো কথায় ডুকরে কেঁদে ওঠে অরু। ওর শরীরটাও যে আর নিতে পারছে না এই অশান্তি, অথচ যার কারণে এই নরক জীবন যাপন তারই তো হদিস নেই। সে আদৌ বাংলাদেশে ফিরবে কি না তাও জানা নেই অরুর, অথচ সব অপবাদ, সব তিরস্কার এসে জুটল অরুর কপালে। বিয়ের পর তো এইসব অশান্তির ভয় পেয়েছিল অরু। নিজের আকাশচুম্বীর রাগকে দমাতে না পেরে অনু আরও কিছু বলবে তার আগে আজমেরি শেখ বলে ওঠেন। তোমরা দুজনই এক্ষুনি বেরিয়ে যাও, শরীরটা ভালো লাগছে না আমার, একটু একা থাকতে চাই। অনু এগিয়ে এসে বলল। মা, কোথায় খারাপ লাগছে তোমার? বলো আমায়, মাথা টিপে দেবো একটু। চুপচাপ বেরিয়ে যাও। আজমেরি শেখের রাশভারী আওয়াজ অন্তরাত্মা কেঁপে উঠল অরুর। ও তৎক্ষণাৎ অরুর হাত ধরে গম্ভীর গলায় বলল। চল। চোখের পলকে খসখস করে উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বাংলা ক্যালেন্ডারের শেষ পাতাতে বিদায় জানিয়েছে বৈশাখ এসেছে ধরণীতে। অরুরা বাংলাদেশে ফিরেছে প্রায় 1 মাস হতে চলল। বৈশাখে পা দিতে না দিতেই প্রায় প্রতিটি বিকেলেই আকাশ কালো করে তীব্র ঝড়ে ফেটে পড়ে প্রকৃতি। আজকেও তেমন একটা বিকেল, মেঘ তো নয়, যেন আকাশ জুড়ে বুনো মহিষের পা। সেটা থেকে গুড়গুড়িয়ে ভেসে আসছে কালবৈশাখী সংকেত। চারিদিকে ঘূর্ণি হাওয়া বইছে। একাডেমিক গেট দিয়ে বেরিয়ে অরু দ্রুত পা চালাচ্ছে বাড়ির দিকে। আজ পুরো রাস্তায় একটা রিক্সাও দেখা যায়নি, যার ফলস্বরূপ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছে অরুকে। তবে মেইন রাস্তা ছেড়ে গলির মোড়ে ঢুকতেই দেখা মিলল চেনা পরিচিত একটা সাদা গাড়ির। অরু ফুটপাত ধরে এগিয়ে আসতেই সহসা গাড়ির কাজ নামিয়ে কিছুটা ঘাড় পাকিয়ে উকি দিল ধূসর রঙের সিকোয়েন্স পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন। চোখে তার রোদ চশমা। অরু কাছাকাছি আসতেই লোকটা আগ বাড়িয়ে বলল। আরে অরোরা যে। অরু সম্বোধনী হেসে জবাব দিল। জি অমিত ভাই। অমিত আরিয়ান। বাংলা একাডেমিতে যা যাতায়াত অহরহ থাকবেই না, নাইবা কেন। এই পর্যন্ত বেশ কয়েকটা নামকরা উপন্যাস আর ছোট গল্প প্রকাশিত হয়েছে তার। বছরের বেস্ট সেলের তালিকায় তার বইয়ের নামই সর্বাগ্রে। সাহিত্য কলার সদস্যদের কাছে অমিত আরিয়ান অনেকটা সেলিব্রিটিদের মতোই, যে একাডেমিতে আসলে হইচই লেগে যায় পুরো একাডেমি জুড়ে। কেউ নিজের পছন্দের বইয়ের পাতা অটোগ্রাফ নেয়, তো কেউ পাশে দাঁড়িয়ে সেলফি। মূলত গত বছর অমিতের যে রোম্যান্টিক জনরার উপন্যাসটি বের হয়েছে সেটার পর থেকেই অমিতের জনপ্রিয়তা তুঙ্গে। অরুও স্বভাবসুলভ সেই উপন্যাসটা পড়েছিল।
পড়ার পরেই বুঝেছিল অমিত আদতে কতটা জ্ঞানের অধিকারী। একাডেমিতে নবীনদের বেশ ভালো উৎসাহ দেয় অমিত, সেই সাথে ছোটখাটো টিপস। সেখানে থেকেই মূলত অরুর সাথে মুখে চেনা পরিচিতি হয়েছিল তার। দেখা হলে নিজের ছোট বোনের মতোই লেখালেখিতে দু এক লাইন উৎসাহ দিয়ে যান অরুকে। অরুও বড় ভাইয়ের মতোই শ্রদ্ধার নজরে দেখে অমিতকে। মাঝে মধ্যে নিজের থেকে দু একটা প্রশ্ন করে বটে, যদি তার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে একাট্টু আহরণ করা যায় সেই উদ্দেশ্যে। তাছাড়া অমিতকে শ্রদ্ধা না করার তো কোনো কারণ নেই। আজ অব্দি কখনো কোনো মেয়ে ঘটিত কিংবা অন্য কোনো খারাপ স্ক্যান্ডালের নাম জড়ায়নি অমিতের সাথে। অরুর অন্তত শোনেনি এইসব কোনো কথা। এই গলিতে কি করো? অমিতের প্রশ্নে ভাবনার সুতো ছিল অরুর। মৃদু হেসে জবাব দিল, এই গলিতেই থাকি আমি। OMG, কোথায় থাকো? অরু ইতস্থ কণ্ঠে বলল, জি, কৃতিক কুঞ্জে। আজকাল বাড়ির নামটা মুখে নিতেই কেমন যেন দম আটকে আসে অরুর। বাড়ির নামেও যে তার স্মৃতি জড়িয়ে। অমিত আশ্চর্য হয়ে গেল অরুর কথায়, চোখ দুটো বড় বড় করে বলল, তুমি চৌধুরীর বাড়ির মেয়ে? জামশেদ জায়ান কি হয় তোমার? এত ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করল না অরুর, তাই গতানুগতিক কথা এড়িয়ে অরু বলল, আকাশ কালো করেছে, মনে হয় ঝড় আসবে। আমি আসি অমিত ভাই। আরে কোথায় যাচ্ছ? গাড়িতে এসো, আমি এগিয়ে দিচ্ছি, ঝড়ে পড়বে তো। অরু দ্রুত পা চালাতে চালাতে বলল, দরকার নেই, চলে যেতে পারবো। অরু চলে গিয়েছে অনেকক্ষণ। অমিত এখনো সেখানেই দাঁড়িয়ে থাকতে থাকতে ঠোঁট উল্টে বলে ফেলল, এত সুন্দর ফুটফুটে মেয়েটা সব সময় মুখ কালো করে থাকে, কিসের এত দুঃখ ওর? অরু ঘরে ঢুকে ব্যাগটা সোফার উপরে ছুঁড়ে ফেলে ডাইনিংয়ে গিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। পানিটা শেষ হতেই কানে ভেসে এলো মামির গা জ্বালানো কথা। বিদেশ থেকে এই এক কাহিনী করে এসে এখন আবার সন্ধে পর্যন্ত বাইরে বাইরে ঢ্যাং ঢ্যাং করে বেড়ায়। আমিও দেখব আজমেরি কিভাবে বিয়ে দেয় এই ঢিঙ্গি মেয়েগুলোর। কই আর তো এলো না। জানি জানি আর আসবেও না। যা নেওয়ার ছিল সে তা নিয়েছে। এখন আর কি করবে এই হাড় হাড্ডিওয়ালা মেয়েকে নিয়ে? ওরও জানে মামি চটে আছে, চটে থাকারই কথা। সেদিন অনুর ব্যাপারে সত্যি কথাগুলো বলে দেওয়ার পরে আজমেরি শেখ আর বিয়েটা নিয়ে কথা বাড়াননি। সেই তেজে মামিও আর কৃতি কুঞ্জে ছাড়েনি। সেও দেখতে চায় ঠিক কতদিন আর মেয়েকে বিয়ে না দিয়ে থাকতে পারে আজমেরি। তার সোনার টুকরো ছেলেকে অনুর সাথে বিয়ে দিয়ে তবেই এ বাড়ি থেকে যাবে সে। অন্যান্য দিন চুপচাপ থাকলেও আজ একটু বেশি বেড়েছে মামি। তার কারণ আজ বাড়িতে অনু আর মা নেই। ব্যবসায়ী কাজে শহরের বাইরে গিয়েছে আজমেরি শেখ। শরীরটা ভালো না থাকার কারণে সাথে করে অনুকেও নিয়ে গিয়েছে। সেই সুযোগে ওরকে আজ ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন জাহানারা। জাহানারা যখন এই বাড়ির ছোট সাহেবকে জড়িয়ে ওরুকে হাজারটা নোংরা কটাক্ষ করায় ব্যস্ত, তখনই হন্তদন্ত হয়ে বাইরে থেকে ছুটে আসে রূপা। কোনো মতে হাঁপাতে হাঁপাতে গলা ছেড়ে ডেকে বলে, মা, লম্বা মতো একটা ভাইয়া রেজা ভাইয়াকে ইচ্ছে মতো পেটাচ্ছে। ওরুর 2 পয়সার ইন্টারেস্ট নেই ওদের মারামারিতে। রেজা গোল্লায় যাক, তাতে ওর কি। সেই হিসেব মতো ব্যাগটা নিয়ে ওপরের দিকে হাঁটা দিল ওরু। জাহানারা হকচকিয়ে উঠে বলল, কে মারে আমার ছেলেকে? এত বড় সাহস কার? রূপা ভয়ার্থক কণ্ঠে বলল, জানি না, কখনো দেখিও নি এই মহল্লায়। দেখতে বিদেশিদের মতো, কিন্তু বিদেশি না, ভাইয়াকে বাংলায় গালি দিচ্ছিল। রূপার শেষ কথাটা ছক্কা লাগার মতোই ওরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। অজানা শিহরণে থরথরিয়ে কেঁপে উঠল ওর পুরো শরীর। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। টলমলে চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই চেতনা হারাবে ও, কিন্তু হারালো না। হাত দুটো শক্ত করে নিজেকে স্থির রেখে কাপা কণ্ঠে বলল, রূপা যে এসেছে তার চুলগুলো কি ঘাড় অব্দি লম্বা, আর চোখগুলো কি ভাসা ভাসা? রূপা ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়াতেই কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে বাইরের দিকে ছুট লাগালো ওরু। ওর পরনে সুতির স্কার্ট আর টপস, লম্বা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো, 2 পায়ে কৃতিকের পরিয়ে দেওয়া দুটো সোনার নূপুর। সেভাবেই ছুটছে ওরু। তবে অন্দরমহল থেকে বেরোনোর আগেই ধপ করে ওর হাত ধরে টান দিল জাহানারা। চোখ রাঙিয়ে শুধালো, কে এসেছে সত্যি করে বল।
ওরও জবাব দিল না। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে চলে গেল সদর দরজার বাইরে। তবে কৃতিকের দিকে আর এক পা না এগোতে গিয়ে ওকে আবারও শক্ত করে চেপে ধরল জাহানারা। হুট করে এইভাবে টেনে ধরায় সদর দরজায় হুমড়ি খেয়ে পড়ে গেল অরু। ঠিক তখনই একজোড়া মোহবিষ্ট ভাষা ভাষা চোখ স্থির হলো অরুর চোখে। চোখের সামনে অরুকে দেখা মাত্রই হাতের হকি স্টিকটা দূরে ছুঁড়ে মারল কৃতিক। তারপরে দাঁড়িয়ে রইল রেজার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। কৃতিকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে হকচকিয়ে উঠল অরু। এক্ষুনি তো রেজার চেলাপেলারা কৃতিকের উপরে নিজেদের রাগ ঝাড়বে, উদ্ধৃত হবে। তাহলে এভাবে দাঁড়িয়ে পড়ার কি মানে? অরু সেদিকে তাকিয়ে দু হাতে ভর করে উঠতে যাবে, তখনই কৃতিককে একের পর এক তীব্র কষাঘাত করতে লাগলো রেজার লোকেরা। সঙ্গে সঙ্গে আবারও মুখ থুবড়ে পড়ল অরু। চোখের সামনে নিজের স্বামীকে এভাবে মার খেতে দেখে হৃদয়টা দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে ওর। অথচ কৃতিক এক ধ্যানে অরুর দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। মার খেতে খেতে এক পর্যায়ে ঠোঁট কেটে ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের। ও হাতের পেট দিয়ে ঠোঁটের রক্তটুকু মুছতে মুছতেই ক্রূর হাসি হাসলো অরুর পানে চেয়ে। কৃতিক কুঞ্জে দাঁড়িয়ে কৃতিক কুঞ্জের মালিককেই কিনা মার খাচ্ছে, তাও বাইরের লোকের হাতে, শুধুমাত্র অরুকে কাঁদানোর জন্য। এবং সেই উদ্দেশ্য সফলও হয়েছে। অরু বেশ কষ্ট পাচ্ছে, যার প্রেক্ষিতে পৈশাচিক হাসিতে প্রসারিত হলো কৃতিকের দুটো ঠোঁট। তবে এই অসহনীয় দৃশ্য আর সহ্য করতে পারল না অরু। গলা ছেড়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওনাকে মারছো কেন? ছাড়ো, উনি এই বাড়ির ছোট সাহেব। অরু শেষ কথাতে চমকে উঠে ভয়ে ততস্থ হয়ে দু কদম পিছিয়ে গেল সকলে। তবে শেষ রক্ষা হলো না আর। কিছু না বললেও অ্যালিসা, অর্ণব আর সায়র গাড়ি থেকে নেমে এই দৃশ্য দেখেই দৌড়ে এসে এক একটাকে ইচ্ছে মতো রামধোলাই দিয়ে মুখ বেঁকিয়ে দিল। আর কৃতিক ধীর পায়ে এগিয়ে গেল অরুর দিকে। ওরও কোনো মতে হাতের তালুতে ভর করে উঠে দাঁড়ালো, এই আশায় হয়তো এখনই ঝড়ের বেগে ছুটে এসে ওকে বুকের মাঝে চাপটে ধরবে কৃতিক। কিন্তু আদতে তেমন কিছুই হলো না। কৃতিক এগিয়ে এসে অরুকে ধরা তো দূরে থাক, ও ধারের কাছেও এলো না। উল্টে অরু এগিয়ে ওর ক্ষতস্থানে হাত ছোঁয়াতে গেলে বিদ্যুৎ বেগে দূরে সরে যায় কৃতিক। ঈশান কোণে মেঘ ডাকছে, আকাশ জুড়ে বুনো মহিষের পাল। পরন্তু বিকেলে কালবৈশাখীর স্পষ্ট পূর্বাভাস। চারিদিকে ঘূর্ণি বাতাসে ধুলোবালির ঝড় উঠছে যেন। তবে তকতকে পিচ ঢালা ফ্রন্ট ইয়ার্ড আর সুসজ্জিত বাগানবিলাসের পাঁচিল পেরিয়ে সেই ধুলোবালির ঝড় খুব একটা প্রবেশ করতে পারে না কৃতিক কুঞ্জের আলিশান বাড়িতে। ফ্রন্ট ইয়ার্ডে ছোট লেকের পাশ ঘেঁষে যে গোলাকার বৈঠকখানা বাঁধানো, সেখানেই চেলাপেলা নিয়ে দলের মিটিংয়ে ব্যস্ত তা পার করছে রেজা। ঢাকা দক্ষিণের সহসভাপতির পদ লাভ করার পর থেকেই ভারী ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে রেজার সময়গুলো। সত্যি বলতে এই বাড়ির পূর্বপুরুষের রাজনৈতিক কর্তৃত্ব আর নাম ভাঙিয়েই রেজার এত দূরে আসা। সেই হিসেবে প্রমাণস্বরূপ এই বাড়ির সুবিশাল বৈঠকখানার প্রবেশই বসে রেজার রাজনৈতিক আসর। ও যে এই বাড়িটির কুটুম সেটা বুঝতেই তো হবে সবাইকে। আলোচনা তখন মাঝপথে একের পর এক নিজের বক্তব্য পেশ করছে দলের সদস্যরা। ঠিক সেই সময় বাগানবিলাসে ঘেরা বিশাল গেটটা ক্যাচ ক্যাচ আওয়াজে খুলে যেতেই সবার দৃষ্টি গিয়ে ঠেকল সেদিকে। কার দিয়ে উবারের ভাড়া মিটিয়ে মাত্রই বাড়িতে প্রবেশ করেছে সানগ্লাস পরিহিত লম্বা মতো এক অচেনা সুদর্শন যুবক। তার প্রতিটি পদধ্বনিতে উপচে পড়া কর্তৃত্ব আর আভিজাত্য। হাঁটার তালে তালে চওড়া কাঠটা ক্রমশ দুলে উঠছে। দেখে মনে হচ্ছে কোনো গ্লোবাল সুপারস্টার মাত্রই গুরুত্বপূর্ণ শট শেষ করে শুটিং সেট থেকে বেরিয়ে এসেছে। এমন ম্যানলি হাঁটা চলার পেছন থেকে যে কেউ দেখলেই নিষ্প্রভ হয়ে তাকিয়ে থাকতে বাধ্য। অজানা কাউকে এভাবে হুট করে বাড়িতে প্রবেশ করতে দেখে রেজার একজন বিশ্বস্ত ভৃত্য এগিয়ে এসে বিরক্ত কণ্ঠে শুধালো, কে আপনি? কি চাই? কৃতিক হাতার গুটি ধীর করে গম্ভীর গলায় বলল, গেট আউট। লোকটা এবার চড়াও হয়ে এগিয়ে এসে কৃতিকের পা আটকে দাঁড়িয়ে বলে, বলেছি তো পরিচয় না দিয়ে ওদিকে যাওয়া যাবে না। লোকটার কথা বলতে বাকি চোখের সানগ্লাসটা খুলে ওর গালে সপাটে চড় বসিয়ে দিতে দেরি হলো না কৃতিকের। আকস্মাৎ শক্ত জিম করা হাতের চপাটে ঘাত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে শুকনো মাটিতে মুখ থুবড়ে পড়ল লোকটা।
কৃতিক পুনরায় সানগ্লাসটা চোখে চড়িয়ে নির্বিকার ভঙ্গিতে পড়ল, এটা মেয়ে পড়েছে। বাড়ি বয়ে এসে নিজের লোকের উপরে হঠাৎ আক্রমণ দেখে রেগে মেগে বেশ ক্ষিপ্ত গতিতে এগিয়ে এলো রেজা। কৃতিকের দিকে তাকিয়ে থাকতে এগিয়ে আসতে আসতে গাঢ় গলায় বলল, আমার লোকের গায়ে হাত তুলিস কে তুই? আমাকে চিনিস? আমি হলাম সহসভা। রেজার কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই ওর বাম গালে আছড়ে পড়ল তীব্র কষাঘাত। হঠাৎ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রেজা নিজেও ঘুরে গিয়ে মুখ থিবড়ে পড়ল শুকনো চৌকির মাটিতে।